বাংলাদেশে দ্রুত নির্বাচন চায় ভারত যুক্তরাষ্ট্র। ভারতীয় সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে জানালেন দিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। একতাতেই অন্তর্বর্তী সরকারের জন্ম, একতাতেই শক্তি। সর্বদলীয় বৈঠকে ডক্টর ইউনূস। জুলাই ঘোষণাপত্রে ঐক্যমত্য, বললেন আসিফ নজরুল। ঘোষণাপত্র ঘিরে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার তাদের বিএনপি জামাতের। সময়ক্ষেপণ নয়, দ্রুত ঘোষণা চায় বৈষম্য বিরোধীরা। এবং কুষ্টিয়ায় স্কুলের গণ্ডি না পেরোলেও এমবিবিএস ডাক্তার সাইনবোর্ড ঝুলিয়ে তপন বিশ্বাসের প্রতারণা, চরম স্বাস্থ্য ঝুঁকিতে রোগীরা। টিউলিপের দুর্নীতির অভিযোগ ঘিরে ফের উত্তপ্ত ব্রিটিশ পার্লামেন্ট। বিরোধী পক্ষের চরম সমালোচনার মুখে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। এবং পারিশ্রমিক পাওয়ার আশ্বাসের পর বিপিএল-এ সিলেটের বিপক্ষে আজ মাঠে নামবে রাজশাহী। অপর ম্যাচে রংপুরের প্রতিপক্ষ চট্টগ্রাম কিংস। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সাথে রয়েছি আমি সাইনা ইসলাম। যুক্তরাষ্ট্র ও ভারত দুই দেশই যত দ্রুত সম্ভব বাংলাদেশের গণতন্ত্র দেখতে চায় বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেতি। ভারতীয় সংবাদ মাধ্যমে WION-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। রাষ্ট্রদূত বলেন, গণতন্ত্রই বাংলাদেশের নতুন অধ্যায় খুলে দিতে পারে। এবারই প্রথম বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করলেন ভারতের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। এরিক গারসেতি বলেন, আমরা দুদেশই শান্তিপূর্ণ গণতান্ত্রিক দক্ষিণ এশিয়া দেখতে চাই। এই নীতিতে একমত ভারত ও যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে দুই দেশ সমন্বয় করছে বলেও মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকারে সংখ্যালঘু নির্যাতন নিয়েও অবস্থান ব্যাখ্যা করেন এরিক। I think we both share the principles that we want to see a peaceful, democratic South Asia. And we share those principles. We're coordinating on that together. We've spoken out clearly that whether it's Bangladesh or any country, religious minorities should not be persecuted. And I think we have an opportunity. Both of us want to see democracy and democratic elections established in Bangladesh as soon as possible. একতাতেই অন্তর্বর্তী সরকারের জন্ম, একতাতেই শক্তি। জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠকের সূচনা বক্তব্যে একথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার নেতৃত্বে সর্বদলীয় বৈঠকে অংশ নেন বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। মোহাম্মদ সাকিবের প্রতিবেদন। জুলাই ঘোষণাপত্র নিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে সর্বদলীয় বৈঠকে নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সঙ্গে ছিলেন 3 উপদেষ্টা ও প্রেস সচিব। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠকে অংশ নেয় বিএনপি, জামায়াতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সূচনা বক্তব্যে প্রধান উপদেষ্টা সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সরকারের জন্ম হয়েছে ঐক্যের মাঝখানে, ঐক্যর দ্বারা এটা সৃষ্টি। যখন আমরা নিজেরা কাজ করি, ওটা হঠাৎ দেখি একা পড়ে গেছে, আশেপাশে কেউ নাই আপনারা, তখন একটু দুর্বল মনে করি। যখন আবার সবাই একসঙ্গে হন আপনারা, আবার মনের মধ্যে সাহস আছে যে আমরা একতাবদ্ধভাবে আছি। একতাতেই আমাদের জন্ম, একতাতেই আমাদের শক্তি। সরকার ও দেশের মানুষের মধ্যে যে ঐক্য আছে তা জনগণের কাছে প্রকাশের আহ্বানও জানান ডক্টর ইউনূস। আমরা একতাবদ্ধভাবে আছি এবং কিভাবে সেই একতাকে মানুষের সামনে প্রকাশ করব, এই 5ই অগাস্টকে রিক্রিয়েট করব, সেটি এখন আলাপের বিষয়বস্তু হবে। প্রথম সারির রাজনৈতিক দলগুলো অংশ নিলেও সর্বদলীয় বৈঠকে অংশ নেয়নি লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। জুলাই ঘোষণাপত্রের পক্ষে ঐক্যমত এসেছে জানিয়ে সবার অবদান স্পষ্ট করা সহ বেশ কিছু সুপারিশ উঠে এসেছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সর্বদলীয় বৈঠক শেষে একথা জানান তিনি। বলেন, প্রয়োজনীয় সময় নিয়ে সব রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতেই দেয়া হবে ঘোষণাপত্র। সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যেটা বলা হয়েছে, এই ঘোষণাপত্রটা আরো বেশি আলোচনার ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের যে রাজনৈতিক দল, শক্তি, ছাত্র আন্দোলন, ছাত্র জনতা, তাদের বিভিন্ন ফোরাম, এদের মধ্যে আরো ইন্টেন্সিভ, আরো অনেক বেশি আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এটাকে প্রণয়ন করতে হবে।
ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে চায় বিএনপি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির লক্ষ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ডাকা সর্বদলীয় বৈঠক শেষে একথা বলেন তিনি। এ সময় জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক ঐক্যের ধরে রাখার তাগিদ দেন। এদিকে সময় ক্ষেপণ না করে দ্রুত জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধীরা। আরও জানাচ্ছেন সাদ আহমেদ। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির লক্ষ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ডাকা সর্বদলীয় বৈঠক হয়েছে। বৃহস্পতিবার বিকেল 4টার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলা এই বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামাত ইসলামের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার, গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা জুনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলন হাসনাত কাইয়ুম, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের পক্ষ থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান সহ আরও অনেকে। বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় অনৈক্যের বীজ যেন বপন না হয় তা নিয়ে সতর্ক করেন তিনি। বলেন, ঘোষণাপত্র করতে সংশ্লিষ্ট সবাইকে অন্তর্ভুক্ত করতে হবে। কোনো রাজনৈতিক দলিল ঐতিহাসিক দলিলে পরিণত হয় সেই দলিলটাকে অবশ্যই আমরা সম্মান করি, কিন্তু সেটা প্রণয়ন করতে যেয়ে যাতে সব সংশ্লিষ্ট সকলকে অন্তর্ভুক্ত করা হয়, তাদের পরামর্শ নেওয়া হয়, আলোচনা করা হয়, সেই দিকটা আমরা পরামর্শ দিয়েছি। এ সময় গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা জুনায়েদ সাকি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যমতের প্রকাশ হিসেবে যেন ঘোষণাপত্র সামনে আসে সেই সুপারিশ করা হয়েছে। রাজনৈতিক দল সহ সকল শ্রেণী পেশার অংশীজনদেরকে, শিক্ষার্থীরা তো থাকবেই, তাদের সকলের মতামতকে যুক্ত করে এটা প্রয়োজনীয় সময় নিয়ে এই যে দলিলটি এটা তৈরি করতে হবে। জামায়াত ইসলামের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার জানান, সব রাজনৈতিক দল জাতীয় ঐক্য ধারণ করে অভ্যুত্থান পরবর্তী দেশের রাজনৈতিক ঐক্যের পথে পরিচালিত করতে ঐক্যমত হয়েছেন। একটা ঐক্যের পথে পরিচালিত করার স্বার্থে বস্তুনিষ্ঠ সত্য তুলে ধরে ধারণ করে একটা জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়ন করা হোক। অন্যদিকে ঘোষণাপত্র প্রকাশে সময় নষ্ট না করে দ্রুততা প্রকাশ করার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতারা। আমরা সকলে একটা পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে রয়েছি। অনেকে ডেডলাইনের কথা এসেছে, স্পেসিফিক কোনো ডেডলাইন হয় নাই, তবে এটাতে সবাই সম্মত হয়েছে। অনেক বেশি দেরিও নয়, আবারই খুব তাড়াতাড়িও নয়, খুব দ্রুত সময়ের মধ্যেই সবার পর্যবেক্ষণ নিয়ে এটা প্রকাশ করা হবে। আমরা আশাবাদী অবিলম্বেই আমরা একটি ঐক্যমত্যে পৌঁছে জুলাই ঘোষণাপত্র, জুলাই গণ অভ্যুত্থানের জনগণের আকাঙ্ক্ষাকে জনগণের সামনে উপস্থাপন করতে পারবো। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর রহমান বাবর 17 বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার বেলা 2টার দিকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে আসেন তিনি। এ সময় ফটকে অপেক্ষমান সমর্থক ও বিএনপির নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন। পরে কেরানীগঞ্জ কারাগার থেকে বেরিয়ে বহর নিয়ে যাত্রা করেন সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের সমাধিস্থলের উদ্দেশ্যে। সেখানে শ্রদ্ধা নিবেদন করেন সাবেক এই মন্ত্রী। শাহাদাত নিশাদ ও নিয়াজ মোর্শেদকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন নাফিয়া ফারজানা। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে এ ভিড় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের অপেক্ষায়। দীর্ঘ 17 বছর পর মুক্ত বাতাসের আলোয় সিক্ত হবেন তিনি, তাই তো তাকে বরণ করে নিতে সকাল থেকে বহর নিয়ে অপেক্ষায় তার সমর্থকরা। সময় দুপুর 2টা, অবসান ঘটল সেই মাহেন্দ্রক্ষণের। গাড়িবহর নিয়ে কারাগারের ভেতর থেকে বেরিয়ে এলেন লুৎফুজ্জামান বাবর। সাদা পাঞ্জাবি পরে বেরিয়ে আসা বাবর গাড়িবহরে দাঁড়িয়ে থেকে হাত মেলালেন হাজার হাজার নেতাকর্মীর সাথে, সিক্ত হলেন ফুলেল শুভেচ্ছায়। দীর্ঘ 17 বছরের অবসান ঘটিয়ে সাবেক এই প্রতিমন্ত্রীর দর্শন পেয়ে উৎফুল্ল নেতাকর্মীরা। আমাদের নেত্রকোনা জেলার গর্ব লুৎফর রহমান বাবর সাহেব, উনি আজকে কারামুক্ত হয়েছেন 17 বছর পরে। আমরা সকলে এসেছি উনাকে কারামুক্ত করে নেওয়ার জন্য। আমাদের দীর্ঘদিনের যে আশা উনার মুক্তি, সেটা আজকে আমরা পেয়েছি। উনি সুবিচার পেয়েছেন। উনি আমাদের বাটি বাংলার একজন অবিসংবাদিত নেতা, উনার কোনো বিকল্প নেই। সুদীর্ঘ 17 বছর পর আমাদের নেতা আমাদের মাঝে ফিরে আসছে। এই আনন্দিতে বিগত 2 দিন যাবৎ এই কেরানীগঞ্জ কারাগারে অনেকে অবস্থান করছে।
মুক্ত বাবর কেরানীগঞ্জ কারাগার থেকে বেরিয়ে বহর নিয়ে যাত্রা করেন সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের সমাধিস্থলের উদ্দেশ্যে। সেখানেও একই অবস্থা, অপেক্ষা হাজার হাজার নেতাকর্মীর। শহীদ জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন সাবেক এই প্রতিমন্ত্রী, সাথে ছিলেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় স্থানীয় সরকার নির্বাচন নয়, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দরকার জাতীয় সরকার নির্বাচন বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। স্থানীয় সরকার নির্বাচনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় না, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে সংসদ নির্বাচনের মাধ্যমে। মিথ্যা মামলায় বাবর সহ যারা জেল খেটেছে তাদের মতো যেন কেউ আর জেল না খাটে, তাই মানবিক গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানায় বিএনপির এই নেতা। গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়তে চাই। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে ন্যস্ত করার জন্য জাতীয় পরিচয় নিবন্ধন আইন 2023 বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের জাতীয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গতকাল বুধবার নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত NID আইন 2023 বাতিল করতে মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি পাঠানো হয়েছে। রাজনৈতিক দলগুলো যত দ্রুত ঐকমত্যে আসবে তত দ্রুত কাজ করা সহজ হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া হলো প্রধান কাজ আমাদের, এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আব্দুল রহমানুল মাসুদ। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, দলগুলো ঐকমত্যে পৌঁছলে সংস্কার প্রতিবেদন বিশ্লেষণ করবে কমিশন। সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে তা দ্রুত বাস্তবায়ন হলে সুষ্ঠু ভোট করতে আরও এক ধাপ এগিয়ে যাবে কমিশন বলে আশা প্রকাশ করেন নির্বাচন কমিশনার। অ্যাকর্ডিং টু ল, যে ল আছে সেখানে আমরা নিরপেক্ষ থেকে আমরা নিজেরা সুস্থ, সুন্দর, নিরপেক্ষ, প্রভাবমুক্ত একটা ভোট বা গ্রহণযোগ্য একটা ভোট দেওয়ার জন্য আমরা সাংবিধানিকভাবে দায়বদ্ধতা আমাদের আছে। কাজে আমরা আমাদের দায়িত্ব, আমাদের একটা আমানত। হাসিনার ভারতীয় নাগরিকত্ব গ্রহণ নিয়ে কিছু জানে না পররাষ্ট্র মন্ত্রণালয় বলে জানান মুখপাত্র রফিকুল আলম। আর জুলাই গণহত্যার তথ্য জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জুলাই গণহত্যার তথ্য সংগ্রহ করে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের কাছে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নোম্যান্সল্যান্ডের 150 গজের মধ্যে কোনো স্থাপনা করা যাবে না, কিন্তু সেটি না মেনে লালমনিরহাট সহ 3271 কিলোমিটার স্থানে কাঁটাতারের বেড়া স্থাপন করেছে ভারতীয় কর্তৃপক্ষ। এমত অবস্থায় বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। এটা মেনটেন করা সম্ভব হয় না, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা খতিয়ে দেখবে বলে আমি বিশ্বাস করি, এবং এরপরে গ্রাউন্ড রিয়েলিটি যেটা আছে সেটার ভিত্তিতে তারা পরবর্তী ব্যবস্থা নেবে। বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম জানান, ভারতে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার নুরুল ইসলামকে ডেকে বাংলাদেশ সরকারের উদ্বেগের বিষয়টি জানতে চেয়েছেন দেশটির সরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নুরুল ইসলামকে ডাকা হয়েছিল। সে সময় তারা বাংলাদেশ সরকারের উদ্বেগের প্রেক্ষিতে তাদের যে বক্তব্য সে সম্পর্কে তাকে অবহিত করে। রোহিঙ্গা ইস্যুতে ভুল তথ্য প্রকাশের জন্য আপত্তি ও উদ্বেগ জানাতে জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে ডাকার পাশাপাশি লিখিত বক্তব্য চাওয়া হয়েছে বলেও জানান মন্ত্রণালয়ের মুখপাত্র। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জুলাই গণহত্যার তথ্য সংগ্রহ করে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের কাছে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে যে তথ্যসমূহের অপেক্ষায় ছিলাম আমরা সেগুলো পেয়েছি এবং তা জাতিসংঘের কাছে প্রেরণ করা হয়েছে। UNHCR কর্তৃক যে ভুল ও বিভ্রান্তিমূলক তথ্য উপস্থাপন করা হয়েছে সে বিষয়ে আপত্তি ও উদ্বেগ প্রকাশ করার জন্য জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী এবং UNHCR এর প্রতিনিধিকে গত 13 জানুয়ারি 2025 তারিখে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয়েছিল।
এবং এ ব্যাপারে তাদের তরফ থেকে একটি লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। এছাড়া বিদেশে নিযুক্ত 19 জন হাই কমিশনারের মধ্যে ডেকে পাঠানোদের অধিকাংশ এসেছেন এবং বাকিরা ছুটিতে আছেন বলেও জানান মুখপাত্র। বাংলাদেশের ওয়েবসাইটে পৃথিবীর কোনো দেশের সাথেই বাংলাদেশের যে চুক্তিগুলো আছে সেগুলো নাই। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। ডাবিতে তোফাজ্জলকে পিটিয়ে হত্যার মামলায় 21 শিক্ষার্থীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে শাহবাগ থানা পুলিশ। গত 18 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে নির্যাতনে মারা যান 32 বছর বয়সী তোফাজ্জল হোসেন। সেদিন রাতেই 12টার দিকে কয়েকজন শিক্ষার্থী ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরে ছিল মারধরের অসংখ্য আঘাতের চিহ্ন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায় তোফাজ্জলকে মারধরের আগে তাকে ভাত খাওয়ানো হয়। এ ঘটনায় অভিযুক্ত 8 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সাতক্ষীরায় কুয়াশার সাথে সাথে কমেছে শীতের তীব্রতা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, খেটে খাওয়া মানুষ কাজে বের হতে যে পারছে না, এই বিষয়ে বিস্তারিত নিয়ে জানাবেন। শায়না, দাঁড়িয়ে আছি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কাকশিয়ালী নদী উপকূলে। এখানে সারা জীবন আমরা শুনে এসেছি বরাবরের মতো যে মাঘের শীত বাঘের গায়ে, কিন্তু বাঘের গায়ে সেই শীত লাগা দূরে থাক, মানুষের গায়ে এখন সেই শীত অনেকটা কমে এসেছে। কারণ এখন কুয়াশার ভাগটি অনেকাংশেই কমে যাওয়ার ফলে আপনি দেখছেন কাকশিয়ালী নদী তীরে এখন কিন্তু সেভাবে কুয়াশা নেই। তবে শীতের যে কারণ সেটি হচ্ছে যে মৃদু যে ঠান্ডা বাতাস, সেই বাতাসই মানুষকে শীতার্ত করছে এবং বিশেষ করে যারা দরিদ্র এবং শ্রমজীবী মানুষ তাদেরকে শীতার্ত করে তুলেছে। তবে আশার আলোটি হচ্ছে এখন সূর্যের দেখা মিলছে, সকালে সূর্যের দেখা মিলছে এবং মানুষ কাজে ফিরছে। এখন মানুষ অনেকে যারা রাস্তায় আগে হাঁটতো, মর্নিং ওয়াকে বেরোতো, তারাও এখন বের হচ্ছে। আমি দুজনকে দেখতে পাচ্ছি যারা হেঁটে হেঁটে ফিরছেন। কি অবস্থা? এই অবস্থা, এখন তো শীত কমেছে, অনেকটা শীত কম এবং আসলে কুয়াশাও প্রায় নেই বললে চলে। আমরা দেখতে পাচ্ছি আজকে কেবল সকালে একটু ঠান্ডা হাওয়া এবং ঠান্ডা হাওয়ার সাথে সাথে বাতাস। তাছাড়া গতকালকে বেশ গরম ছিল, হালকা হালকা ঠান্ডা কেটে যাচ্ছে, অনেকটা কমে গেছে ঠান্ডার আবহাওয়াটা। এখন তো আপনার তো মাফলার দেখছি, কি অবস্থা? হ্যাঁ, প্রচন্ড শীত ছিল কয়েকদিন আগে, একটু কমেছে, আবার শুনছি নাকি সামনে আবার শৈত্যপ্রবাহ শুরু হবে। তো তারপরেও আমরা মনে করছি সাতক্ষীরার এই উপকূল অঞ্চলের মানুষ, বিশেষ করে দরিদ্র মানুষের শীতের আসলে একটু কষ্ট পায়। তো গত কয়েকদিন আগে প্রচন্ড শীত ছিল, একটু কমেছে, আবার নাকি শীত আসবে। তো আমরা সরকারি প্রশাসন, বেসরকারি উন্নয়ন সংগঠন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, এলাকার ব্যক্তিরা কম্বল দিচ্ছে গরিব মানুষের মধ্যে। হ্যাঁ, যেমনটি শুনছিলাম শায়না, যে এখানকার সরকারি বেসরকারি পর্যায় থেকে শীত বস্ত্র দেওয়া হচ্ছে। তবে আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম, 14-13 যে শীত নেমে আসছে সেটি আজকে সূর্যের কারণে একটু কম দেখা দিলেও সামনে একটি দীর্ঘ শীত, বিশেষ করে এই উপকূলে ঠান্ডা বড় ঠান্ডা দেখা দিতে পারে। মাঘের যে মূল শীত সেটি দেখা দিতে পারে 17 তারিখ থেকে। সেটি আজ 17 তারিখ, 19 তারিখ থেকে সেটি দেখা দেওয়ার কথা আমরা জানতে পেরেছি। 19 থেকে 21 তারিখ সেটি যদি হয় তাহলে উপকূলবাসীর জন্য বেশ অনেকটা কষ্টের কারণ হবে। এই ছিল সাতক্ষীরার যে শীতের যে সকালের অবস্থা চিত্র, তার সর্বশেষ। না, ধন্যবাদ সুমন। সাতক্ষীরা থেকে শীতে জনজীবনের সার্বিক পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবিরে আগুনে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। পুড়ে যাওয়া প্রায় 3 শতাধিক বসত ঘর, স্কুল, গুদামঘর ও দোকান। এতে গৃহহীন হয়েছেন 4000 রোহিঙ্গা। বৃহস্পতিবার রাত 10:15টার দিকে টেকনাফ উপজেলার নয়াপাড়া মচুনি রোহিঙ্গা আশ্রয় শিবিরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা আশেপাশের বসতঘর ও স্থাপনায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত 12:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। খোঁজ খবর নেওয়ার পরে আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ।
স্কুলের গণ্ডি না পেরোলেও তিনি চিকিৎসক, বসেছেন নিজস্ব চেম্বার খুলে। সিরিয়াল দিয়ে ৩০০ টাকা ভিজিটে দেখছেন রোগীও। সার্টিফিকেট না থাকলেও প্রেসক্রিপশন করেন এমবিবিএস ডাক্তারের মতোই। বলছিলাম কুষ্টিয়ার কথিত চিকিৎসক তপন বিশ্বাসের কথা। কোনো ধরনের সার্টিফিকেট না থাকলেও দীর্ঘদিন ধরে তিনি এভাবেই চালিয়ে আসছেন জটিল সব রোগের চিকিৎসা। আর এই চিকিৎসকের অপচিকিৎসার ফাঁদে পড়ে প্রতারিত হচ্ছেন রোগীরা, পড়ছেন স্বাস্থ্য ঝুঁকিতে। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকার কথিত চিকিৎসক তপন বিশ্বাস দীর্ঘ ২ যুগ ধরে করে আসছেন জটিল সব রোগের চিকিৎসা। ৩০০ টাকা ভিজিটে নিজ চেম্বারে বসে সিরিয়ালের মাধ্যমে দেখেন রোগী, প্রেসক্রিপশন করেন এমবিবিএস ডাক্তারের মতোই। যদিও এই চিকিৎসকের নেই কোনো সার্টিফিকেট, স্কুলের গণ্ডি না পেরোলেও হাতে কলমে প্রশিক্ষণ নিয়েই দেন চিকিৎসা। এতে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। ভুল চিকিৎসায় স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন রোগীরা। গায়ে ঘা হয়েছিল ফোট, আমি ওর কাছে 2 মাস চিকিৎসা হয়েছে, আমার কোনো পরিবর্তনই হয়নি। পরে আমি কুষ্টিয়ায় যা ভালো হয়েছি, পরে আমি শুনলাম যে ওনাকে কোনো একটা ডাক্তারই না, ওর কোনো সার্টিফিকেটই নাই। একজন যখন যায় তার রোগটা ভালো হওয়ার জন্য, কিন্তু যখন কিছুদিন যায় যাবত যখন চিকিৎসা নিয়ে আসতেছে তখন এটা কোনো কাজে লাগে না, শুধু টাকা পয়সা নিয়ে চিকিৎসা নামে প্রতারণা, মানুষের সাথে প্রতারণা করে যাইতেছে। যে তপন কুমার বিশ্বাস যে পোড়াদহ ছাত্র ডাক্তার, যে চিকিৎসাগুলা দিচ্ছেন এই চিকিৎসাগুলা একটা এমবিবিএস ডাক্তার দিতেও ভয় পাই। সপ্তাহে 2 দিন সময় দিচ্ছে, তাদের কাছে অর্থ লুট করছে। রোগ বাদেও অন্যান্য ওষুধের সাইড ইফেক্ট আছে, চিকিৎসা নিচ্ছে, সাইড ইফেক্টের কারণে আবার সমস্যা হচ্ছে রোগীদের। ওনার ভুল সিদ্ধান্তের কারণে রোগীরা অনেক বিভ্রান্ত হচ্ছে আর রোগের ঠিক মতো সুচিকিৎসা পাচ্ছে না। ডাক্তার নাই, ডাক্তারের কোনো সার্টিফিকেটও ওনার নাই। উনি হয়তো সম্ভবত 3 পাস নাকি পাস করছিলেন, এভাবে তার ডাক্তার জীবন চলছে। তবে চিকিৎসা সেবার স্বীকৃত কোনো সার্টিফিকেট না থাকার বিষয়টি স্বীকার করে কথিত এই চিকিৎসক তপন বিশ্বাস বলছেন, হাতে কলমে প্রশিক্ষণ নিয়েই করেন তিনি চিকিৎসা। না, কোনো সার্টিফিকেট এমবিবিএস নাই, পড়াশোনা করছে, এসএসসি পাস, এগুলোই প্রশিক্ষণ হাতে কলমে শেখা আর কি। এতে প্রেসক্রিপশন, এই সাধারণ প্রেসক্রিপশনটা করে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে রুগী পাঠাই দিই, পরে পাঠাই দিই। এটা এখন ধরেন অপরাধ বললে অপরাধী হয়ে গেল, কি করা যাবে অপরাধ বললে। আর সিভিল সার্জন বলছেন এ বিষয়ে অভিযোগ পেয়েছেন তারা, তদন্ত সাপেক্ষে নেবেন ব্যবস্থা। আমার কানে বাইদি ভাই এসছে, এটা নিয়ে আমরা কাজ করছি, আমাদের তদন্ত টিম যাবে, টিম এসে যে রিপোর্ট দেবে তারপরে আমি তার সম্পর্কে আসলে বলতে পারবো। চিকিৎসা সেবার নামে প্রতারণাকারী এই কথিত চিকিৎসকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগী ও স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। একটা বয়সে এসে হঠাৎ শারীরিক পরিবর্তন, ছেলে হয়েও চাল চলনে দেখা দেয় মেয়েলি স্বভাব। পরে সমালোচনার মধ্যে পরিবারের সম্মান বাঁচাতে হিজরা তকমা নিয়ে ছাড়েন ঘর। তবে মেয়েলি অঙ্গভঙ্গিতে নেচে গিয়ে উপার্জিত অর্থে চালিয়ে যাচ্ছেন নিজেদের পড়াশোনা। বলছি ময়মনসিংহের রাফি ও রাব্বির কথা। তারা বলছেন যোগ্যতা অনুযায়ী চাকরি হলে হয়তো সমাজ ও পরিবার তাদেরকে সহজেই মেনে নেবে। ইলিয়াস আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। ময়মনসিংহ নগরীর নমহল এলাকার আশিক রাফি 6ষ্ঠ শ্রেণীতে পড়া অবস্থায় হঠাৎ শারীরিক পরিবর্তন তাকে মেয়েলি স্বভাবের করে তোলে। এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত পরিবার তাকে স্বাভাবিকভাবে নিলেও পরে নানা মানুষের কটু কথায় ছাড়তে হয় ঘর। নাম পাল্টে রাখেন বুশরা। মেয়েলি পোশাকে বিভিন্ন অনুষ্ঠানে নেচে গিয়ে উপার্জিত অর্থে পড়ছেন এইচএসসি 2য় বর্ষে। একই কারণে এসএসসি পরীক্ষা দিয়ে ঘর ছেড়ে এবছর ডিগ্রি ফাইনাল পরীক্ষা দিয়েছেন নাটক ঘর লাইনের আবিদ রাব্বি। লম্বা চুল, শাড়ি এবং বাচনভঙ্গিতে সবার কাছে তিনি পরিচিতি পেয়েছেন ববি নামে। যোগ্যতা অনুযায়ী চাকরি হলে সমাজ তাদের ইতিবাচক দৃষ্টিতে দেখবে বলে জানান তারা। চাকরি করতে পারতাম, ভালো কোনো জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারতাম, ফ্যামিলি, সমাজ, রাষ্ট্র আমাকে সহজভাবে নিতে পারতো। যখন আমি ক্লাস 6-এ উঠি, মুকুল নিকেতনে পড়া হয়, তখন আমি বুঝতে পারি যে পরিবর্তন আছে। স্বজনরা বলছেন তাদের শারীরিক পরিবর্তনে প্রথমে অবাক হলেও এখন স্বাভাবিকভাবে নিয়েছেন তারা। পড়াশোনা ও নাচ গান শেখাতে এবং তাদের আশ্রয়ে সহযোগিতা করে যাচ্ছে একটি সংগঠন। তাকে বলা হয় না যে তুমি অন্যরকম হবে চলতেছো কেন, এটা কোনোদিনই ওকে প্রশ্ন করা হয় না। প্রথম তো সে স্বাভাবিক, আমাদের ছেলে মেয়ে যেরকম এরকমই ছিল,
কিন্তু তার পরিবর্তনটাই 8-10 বছর যাবত এরকম। বাস স্টেশনে ওদিকে যেতে বারণ করি, কারণ তাদেরকে চিন্তা করি যে তাদেরকে একটা প্ল্যাটফর্মে নেওয়া যায় কিনা, এর জন্য অনেক সাহায্য করি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের বিভিন্ন এনজাইম এবং হরমোনের কারণে এমনটি হয় জানিয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বলছেন, সমাজে তাদেরকে মানিয়ে নিয়ে কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে। কর্মক্ষেত্র থাকতে পারে এবং সমাজের বিভিন্ন পেশায় এবং সম্মানজনক পেশায় যারা তারা থাকতে পারে, এই ব্যাপারে আমাদের উদ্যোগী হতে হবে। এর জন্য সচেতনতা দরকার আর কি আমাদের। আশিক রাফি নগরের রমেশ সেন রোডে সালমা শেখের সঙ্গে এবং আবিদ রাব্বি মালগুদাম বস্তিতে ভাড়া বাসায় বসবাস করছেন। সমাজের কটু দৃষ্টির পরিবর্তে অন্যান্য মানুষের মতোই সম্মান নিয়ে এগিয়ে যাবে তারা, এমনটাই চাওয়া সচেতন মানুষের। নিউজ ডেস্ক, দেশ টিভি।